বৃন্দ, মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ ইমাম মেহেদি, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। আজ আমি অনার্স দ্বিতীয় বর্ষের বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি যার কোড নাম্বার 22/1903 এবং ডিগ্রি রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ পত্র দ্বিতীয় বর্ষের বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি যার কোড নাম্বার 12/1903 এই বিষয় থেকে আমরা অর্থনৈতিক ব্যবস্থা কি, বিভিন্ন প্রকার অর্থব্যবস্থা এবং বিভিন্ন প্রকার অর্থব্যবস্থার প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আলোচনা করব। প্রথমেই আমরা একটু আলোকপাত করি যে অর্থনৈতিক ব্যবস্থা বলতে আমরা কি বুঝি। আধুনিক রাষ্ট্রগুলো কল্যাণমূলক রাষ্ট্র, কিন্তু কল্যাণ সাধন করতে গিয়ে রাষ্ট্রকে নানা প্রতিকূলতার সম্মুখীন হতে হয়। অসীম চাহিদা, অন্যদিকে সীমিত সম্পদ, এই দুইয়ের মধ্যে সমন্বয় সাধনের চেষ্টা রাষ্ট্র প্রতিনিয়তই করে যাচ্ছে। আর ঠিক তখনই আমরা দেখি প্রয়োজন রাষ্ট্রবিজ্ঞানের বা রাষ্ট্র পরিচালনার জন্য অর্থনীতির প্রয়োজন হয়। এখানে রাজনীতি এবং অর্থনীতির মিল খুঁজে পাওয়া যায়। সমাজবদ্ধ মানুষের সর্বোচ্চ কল্যাণ সাধনই উভয়ের মূল লক্ষ্য। এই লক্ষ্য পূরণের জন্য এক এক দেশে এক এক ধরনের অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত রয়েছে। আমরা এবার দেখি যে অর্থনৈতিক ব্যবস্থা কি। বিভিন্ন প্রকার অর্থ ব্যবস্থা সম্পর্কে আমরা এর মধ্যে জানব। অর্থনৈতিক ব্যবস্থা বলতে আমরা কি বুঝি সেটা একটু দেখি। যে সকল প্রতিষ্ঠান ও আইনগত কাঠামোর মাধ্যমে মানুষের অর্থনৈতিক কার্যাবলী পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তাকে অর্থনৈতিক ব্যবস্থা বলে। প্রত্যেক রাষ্ট্রের মৌলিক অর্থনৈতিক সমস্যা প্রায় একই, তবে তাদের সমাধান প্রক্রিয়া ভিন্ন। এই ভিন্নতার কারণে বিভিন্ন দেশের অর্থনৈতিক ব্যবস্থা ভিন্নতর হয়। বর্তমান বিশ্বের নানা দেশে নানা ধরনের অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত রয়েছে। এক নম্বর হচ্ছে পুঁজিবাদী অর্থব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, মিশ্র অর্থব্যবস্থা, মধ্যম শ্রেণীর শাসন, মুক্তবাজার অর্থনীতি এবং ইসলামী অর্থনীতি। এই ধরনের অর্থনৈতিক ব্যবস্থাই আমরা মোটামুটি দেখতে পাই। এখন আমরা এই সকল অর্থনৈতিক ব্যবস্থাগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এবং এর বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। প্রথমেই আমরা দেখি যে পুঁজিবাদ বা ধনতন্ত্র কি। ইংরেজিতে বলা হয় ক্যাপিটালিজম। যে অর্থনৈতিক ব্যবস্থায় সম্পদ ও উৎপাদনের উপকরণের উপর ব্যক্তিগত মালিকানা স্বীকৃত এবং অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যক্তিগত উদ্যোগে অবাধ প্রতিযোগিতার ভিত্তিতে মুনাফার উদ্দেশ্যে পরিচালিত হয় তাকে পুঁজিবাদ বা ধনতন্ত্র বলে। সমাজবিজ্ঞানী স্কেফার ও ল্যাম এর মতে পুঁজিবাদ এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা যেখানে উৎপাদনের উপকরণসমূহের অধিকাংশই ব্যক্তির হাতে থাকে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রধান উৎস হচ্ছে সঞ্চিত লাভ। এরপরে আমরা দেখি লেনিন পুঁজিবাদ সম্পর্কে কি বলেছেন। তিনি বলেছেন, পুঁজিবাদ বলতে পণ্য উৎপাদনের ওই উন্নত স্তরকে বোঝায় যেখানে মনুষ্য শ্রমের উৎপাদন শুধু নয়, মনুষ্য শ্রমশক্তি নিজেই পণ্যে পরিণত হয়। ইবন স্টেইন বলেন, পুঁজিবাদ শুধু একটি বিশেষ ধরনের অর্থব্যবস্থাই নয়, এটি একটি সমাজ ব্যবস্থাও বটে। সুতরাং বলা যায় পুঁজিবাদ হচ্ছে এমন এক ধরনের অর্থনৈতিক ব্যবস্থা যেখানে উৎপাদনের উপকরণসমূহ যেমন শ্রম, মূলধন এবং সংগঠন এগুলো ব্যক্তি মালিকানায় নিয়ন্ত্রিত হয় এবং মুনাফার ভিত্তিতে পরিচালিত হয়। পুঁজিবাদী ব্যবস্থায় দার্শনিক ভিত্তি হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ। পুঁজিবাদের মূল কতগুলো বৈশিষ্ট্য আমরা আলোচনা করব। এক নম্বর প্রথমত হচ্ছে ব্যক্তি মালিকানা বা প্রাইভেট ওনারশিপ। পুঁজিবাদী অর্থব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সম্পদের উপর ব্যক্তি মালিকানার স্বীকৃতি। এখানে কোনোরূপ রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ থাকে না, উৎপাদনের উপকরণসমূহ সম্পূর্ণরূপে ব্যক্তির নিয়ন্ত্রণে থাকে। তারপরে আছে মুনাফা অর্জন। পুঁজিবাদী অর্থব্যবস্থার ব্যক্তি যেখানেই মুনাফা অর্জনের সম্ভাবনা দেখে সেখানেই বিনিয়োগ করে। মুনাফা অর্জনই এখানে বিনিয়োগের মূল লক্ষ্য। সামাজিক কল্যাণ এখানে গৌণ।
এরপরে আছে অবাধ প্রতিযোগিতা। এই ধরনের অর্থব্যবস্থায় অর্থনীতির উপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ থাকে না, ফলে শিল্প মালিকদের মধ্যে বিভিন্ন বিষয়ে তীব্র প্রতিযোগিতা পরিলক্ষিত হয়, যেমন অধিক পণ্য উৎপাদন ও বিক্রির কলাকৌশল, যেমন কম খরচ উৎপাদন এবং কম মূল্যে ভোক্তাদের কাছে দ্রব্য সরবরাহ, এগুলো নিয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতা থাকে। শ্রেণী বৈষম্য ও শ্রেণী সংঘর্ষ। মার্ক্সীয় ধারণায় পুঁজিবাদী রাষ্ট্রের দুটো শ্রেণী থাকে, বুর্জোয়া ও সর্বহারা শ্রেণী। এ ধরনের অর্থব্যবস্থায় উক্ত দুটি শ্রেণীর মধ্যে বৈষম্য এতটা প্রকট আকার ধারণ করে যে এক পর্যায়ে শ্রেণী সংঘর্ষের সূত্রপাত হয়। এরপরে আমরা দেখব আরেকটি অর্থব্যবস্থা, সেটা হচ্ছে সমাজতন্ত্র। সমাজতন্ত্রের সংজ্ঞা আমরা দেখব, ইংরেজিতে বলা হয় সোশ্যালিজম। সমাজতন্ত্র এমন এক ধরনের অর্থনৈতিক ব্যবস্থা যেখানে উৎপাদনের উপকরণগুলোর উপর ব্যক্তি মালিকানার পরিবর্তে সামাজিক বা রাষ্ট্রীয় মালিকানা প্রতিষ্ঠিত হয়, যার মূল উদ্দেশ্য সমাজের ধন সম্পদের ন্যায্য বন্টন, প্রত্যেকের কর্মসংস্থানের ব্যবস্থা, আয় ও ধনবৈষম্য হ্রাস, সর্বপ্রকার শোষণের অবলুপ্তি। এক কথায় সমাজের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নই সমাজতান্ত্রিক রাষ্ট্রের মূল উদ্দেশ্য। দার্শনিক বার্ট্রান্ড রাসেল এর মতে সমাজতন্ত্র হলো ভূমি ও পুঁজির উপর সম মালিকানার সমর্থন। হামফ্রে বলেন, সমাজতন্ত্র হচ্ছে এমন সমাজ ব্যবস্থা যেখানে জীবনযাত্রার প্রধান মাধ্যমগুলোর মালিক হলো রাষ্ট্র, যার লক্ষ্য সকলের কল্যাণ সাধন করা। এবার আমরা সমাজতন্ত্রের কিছু বৈশিষ্ট্য আমরা দেখব, যেমন সামাজিক ও রাষ্ট্রীয় মালিকানা। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সম্পদের উপর ব্যক্তি মালিকানার অবসান। জমি, কলকারখানা, খনি ও অন্যান্য সম্পদের উপর ব্যক্তি মালিকানার পরিবর্তে রাষ্ট্রীয় ও সামাজিক মালিকানা প্রতিষ্ঠিত হয়। জাতীয় আয়ের সুষম বন্টন। সমাজতন্ত্রের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল জাতীয় আয়ের সুষম বন্টন। এর মূলনীতি হচ্ছে প্রত্যেকে তার সামর্থ্য অনুযায়ী কাজ করবে এবং কাজ অনুযায়ী তার পারিশ্রমিক পাবে। তারপরে আমরা যে বৈশিষ্ট্যটি দেখতে পাই, সমাজতন্ত্রের বৈশিষ্ট্য শোষণমুক্ত সমাজ ও সাম্য প্রতিষ্ঠা। সমাজতন্ত্রের মূল লক্ষ্যই হচ্ছে ব্যক্তি মালিকানার পরিবর্তে সামাজিক মালিকানা প্রতিষ্ঠা করা। এ ব্যবস্থায় ব্যক্তি মালিকানার সুযোগ নেই বলে শোষণেরও সুযোগ নেই, ফলে রাষ্ট্রের প্রতিটি নাগরিক সমান সুযোগ সুবিধা ভোগ করার অধিকার লাভ করে। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সর্বহারার একনায়কত্ব। কার্ল মার্কসের মতে সমাজতন্ত্রের চূড়ান্ত পর্যায়ে সর্বহারা শ্রেণীর একনায়কত্ব প্রতিষ্ঠিত হবে। পুঁজিবাদের শ্রেণী সংঘর্ষের ফলে পুঁজিপতি শ্রেণীর পরাজয় ঘটবে এবং সর্বহারা শ্রেণীর রাষ্ট্রের ক্ষমতায় অধিষ্ঠিত হবে। এরপরে আমরা যে অর্থব্যবস্থাটা দেখতে পাই সেটা হচ্ছে মিশ্র অর্থব্যবস্থা, মিক্সড ইকোনমি। এটা কেমন? সেটা হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা হিসেবে পুঁজিবাদ বা সমাজতন্ত্র উভয়েরই কতিপয় সুবিধা এবং অসুবিধা রয়েছে। তাই বর্তমান বিশ্বের অনেক দেশই পুঁজিবাদ বা সমাজতন্ত্রের কোনোটিই সম্পূর্ণরূপে গ্রহণ না করে উভয় অর্থব্যবস্থার গুণগুলো নিয়ে এবং দোষগুলো পরিহার করে একটি উন্নততর অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার প্রচেষ্টা চালায়। একে মিশ্র অর্থনীতি বলে। অর্থনীতিবিদ স্যামুয়েলসন বলেন, মিশ্র অর্থনীতি বলতে এমন একটি অর্থনৈতিক ব্যবস্থাকে বোঝায় যেখানে উৎপাদন ও ভোগ কার্য সংগঠিত করার ক্ষেত্রে বাজার ব্যবস্থার সাথে সরকারি নিয়ন্ত্রণ ব্যবস্থার সংমিশ্রণ ঘটেছে। মিশ্র অর্থনীতির কিছু বৈশিষ্ট্য আমরা দেখি। প্রথমে আমরা দেখব যে রাষ্ট্রীয় ও ব্যক্তি মালিকানা। এখানে মিশ্র অর্থব্যবস্থায় সম্পত্তি এবং উৎপাদনের অন্যান্য উপকরণের উপর ব্যক্তি মালিকানা স্বীকৃত। আবার ব্যক্তি মালিকানার পাশাপাশি রাষ্ট্রীয় মালিকানার উপস্থিতিও এখানে লক্ষ্য করা যায়। মুনাফার উপস্থিতি। মিশ্র অর্থব্যবস্থায় বেসরকারি খাতে মুনাফা অর্জন স্বীকৃত। সরকারি শিল্প কারখানাও মুনাফার ভিত্তিতে পরিচালিত হয়, তবে সেখানে জনকল্যাণই মুখ্য উদ্দেশ্য। স্বয়ংক্রিয় মূল্য ব্যবস্থা। এই ব্যবস্থায় চাহিদা ও যোগানের ঘাত প্রতিঘাতের মাধ্যমে দ্রব্যমূল্য নির্ধারিত হয়, তবে প্রয়োজন বোধে সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারে। অর্থনৈতিক পরিকল্পনা। মিশ্র অর্থব্যবস্থায় একটি কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষের মাধ্যমে অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন করা হয়। এতে সরকারি ও বেসরকারি কোন খাতে কী পরিমাণ অর্থ বিনিয়োগ করা হবে
তার সুস্পষ্ট দিক নির্দেশনা থাকে। এবার আমরা দেখব যে মধ্যবর্তী শাসন বলে একটা অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত আছে, সেটা সম্পর্কে জানব। মাইকেল কালেস্কি তার সোশ্যাল অ্যান্ড ইকোনমিক্যাল অ্যাসপেক্ট অফ ইন্টারমিডিয়েট রিজিম নামক প্রবন্ধে মধ্যবর্তী শাসন ব্যবস্থা সম্পর্কে বলেন, মধ্যবর্তী শাসন ব্যবস্থা এমন একটি রাজনৈতিক ব্যবস্থা যাতে নিম্ন মধ্যবিত্ত শ্রেণী, পেটি বুর্জোয়া শ্রেণী এবং বিত্তবান কৃষক শ্রেণীর মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হয়। মধ্যবর্তী শাসন ব্যবস্থায় সমাজের একেবারে উঁচু বা নিম্ন স্তর থেকে শাসক শ্রেণীর আগমন না ঘটে মধ্যবিত্ত শ্রেণী থেকে শাসক শ্রেণীর আবির্ভাব ঘটে। শিক্ষক, ডাক্তার, উকিল, বুদ্ধিজীবী, ব্যবসায়ী, চাকরিজীবী, পেশাজীবী প্রভৃতি এ শাসন ব্যবস্থার ক্ষমতায় অধিষ্ঠিত হন। মধ্যবর্তী শাসন ব্যবস্থার কতগুলো বৈশিষ্ট্য রয়েছে সেগুলো আমরা এখন দেখব। মধ্যবিত্ত শ্রেণীর শাসন। মধ্যবর্তী শাসন ব্যবস্থায় মধ্যবিত্ত শ্রেণী রাষ্ট্রের শাসন কার্য পরিচালনা করে। সেজন্য এ ধরনের অর্থব্যবস্থায় মধ্যবিত্ত ও নিম্ন শ্রেণীর জীবনযাত্রার মান উন্নয়নের বিষয়টি প্রাধান্য পায়। পেটি বুর্জোয়া শ্রেণীর প্রভাব। মধ্যবর্তী শাসন ব্যবস্থায় পেটি বুর্জোয়া শ্রেণী শাসনকার্য পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সামরিক, বেসামরিক প্রশাসন, শিক্ষা, ব্যবসা বাণিজ্য সকল ক্ষেত্রে এ শ্রেণী দায়িত্ব পালন করে থাকে। এরপরে আমরা আরেকটি বৈশিষ্ট্য দেখি, সেটা হচ্ছে আমলাতন্ত্রের উপস্থিতি। মধ্যবর্তী শাসন ব্যবস্থায় রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের কারণে আমলাতন্ত্রের জন্ম হয়। পেটি বুর্জোয়া শ্রেণী হতে আগত জনগণই সাধারণত আমলা হয়ে থাকেন। ভূমি সংস্কার ও সামন্ত শ্রেণীর ক্ষমতা হ্রাস, এটি মধ্যবর্তী শাসন ব্যবস্থার একটি অন্যতম বৈশিষ্ট্য। ভূমি সংস্কারের মাধ্যমে এই শাসন ব্যবস্থায় ভূমির মালিকানার পরিবর্তন ঘটে। এতে সামন্ত শ্রেণীর ক্ষমতা হ্রাস পায় এবং গ্রামীণ ধনী কৃষকের ক্ষমতা বৃদ্ধি পায়। এরপরে আমরা যেই অর্থব্যবস্থাটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে মুক্তবাজার অর্থনীতি। ইংরেজিতে বলা হয় ফ্রি মার্কেট ইকোনমি। বাজার অর্থনীতি বা মুক্তবাজার অর্থনীতি বর্তমান বিশ্বের সর্বাপেক্ষা আলোচিত একটি অর্থনৈতিক ব্যবস্থা। এটা মূলত ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের উপর গড়ে উঠেছে। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদে বলা হয় যে ব্যক্তির অর্থনৈতিক কার্যকলাপে রাষ্ট্র বা সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না। ব্যক্তি একাধারে ক্রেতা ও বিক্রেতার ভূমিকা পালন করবে। ব্যক্তির এরূপ অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর রাষ্ট্রের বা সরকারের কোনো রূপ নিয়ন্ত্রণ থাকবে না এবং তা হবে বিশ্বব্যাপী। অ্যাডাম স্মিথ বলেন, মানুষ স্বভাবতই স্বার্থপর এবং আত্মকেন্দ্রিক। স্বীয় স্বার্থে মানুষ যে অর্থনৈতিক ব্যবস্থার আশ্রয় নেয় তাই স্বনিয়ন্ত্রিত বাজার ব্যবস্থা বা মুক্তবাজার অর্থনীতি। ভেলফ্রেডো প্যারেটোর মতে সহজভাবে উৎপাদন ও ভোগের স্বাধীনতার নিশ্চয়তা যে অর্থনীতি প্রদান করে তাই হচ্ছে মুক্তবাজার অর্থনীতি। এবার আমরা মুক্তবাজার অর্থনীতির কিছু বৈশিষ্ট্য দেখে নেই। ব্যক্তিগত মালিকানা। মুক্তবাজার অর্থনীতিতে ব্যক্তি তার ইচ্ছামতো সম্পত্তি অর্জন, ভোগ ও হস্তান্তর করতে পারে। মুনাফার উদ্দেশ্যে উৎপাদন। মুক্তবাজার অর্থনীতিতে ফসল উৎপাদন কর্মকাণ্ড মুনাফার উদ্দেশ্যে পরিচালিত হয়। জনস্বার্থ এখানে মুখ্য বিষয় নয়। তারপরে আছে সীমিত সরকারি খাত। মুক্তবাজার অর্থনীতিতে রাষ্ট্র শুধু আইন শৃঙ্খলা প্রতিরক্ষা, বিচার এবং আর্থসামাজিক অবকাঠামো উন্নয়নে নিয়োজিত থাকে। সকল প্রকার উৎপাদন কর্মকাণ্ড বেসরকারি খাতে পরিচালিত হয়। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে অবাধ বাণিজ্য নীতি। মুক্তবাজার অর্থনীতি অবাধ বাণিজ্যের নীতিতে বিশ্বাসী। এ ব্যবস্থায় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় প্রকার বাণিজ্য অবাধে সংগঠিত হয়। এরপরে আছে ইসলামী অর্থব্যবস্থা। ইসলামী অর্থব্যবস্থার মূল কথা হচ্ছে পৃথিবীর সকল সম্পদের মালিক একমাত্র আল্লাহ তাআলা। তাই আল্লাহর নির্দেশিত পথেই কেবল মানুষ উৎপাদন, বন্টন, ভোগ প্রভৃতি কার্যাবলী সম্পাদন করবে, যা মূলত কুরআন, হাদিস, ইজমা ও কিয়াস এই চারটি উৎস হতে উদ্ভূত। ইবনে খালদুনের মতে ইসলামী অর্থব্যবস্থা হলো মহান আল্লাহ প্রদত্ত, ইসলাম আরোপিত, আদর্শিত, বিশ্বাসগত ও নৈতিক বিধিনিষেধ রক্ষা করে উৎপাদন, উপার্জন, ব্যয় ও বন্টনের যাবতীয় তৎপরতা পরিচালনার জ্ঞান এবং বাস্তব কার্যক্রম গ্রহণ করার ব্যবস্থা। ইসলামী অর্থনীতির বৈশিষ্ট্য
আমরা যদি দেখি তাহলে দেখব যে আল্লাহর ইচ্ছার প্রতিফলন। ইসলামী অর্থব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এর প্রতিটি বিধিবিধান আল্লাহর ইচ্ছার প্রতিফলন মাত্র। অন্যান্য সকল অর্থব্যবস্থা মানবরচিত, আর ইসলামী অর্থব্যবস্থা আল্লাহ প্রদত্ত। ইসলামী শরীয়ত। ইসলামী অর্থব্যবস্থা ইসলামী শরীয়তের বিধিবিধান অনুসারে পরিচালিত হয়, অর্থাৎ কুরআন ও হাদিসের আলোকে এখানে অর্থনৈতিক সমস্যার সমাধান করা হয়। তারপর হচ্ছে সম্পদের মালিকানা। এ ধরনের অর্থব্যবস্থায় সম্পদের ব্যক্তি মালিকানা স্বীকৃত, তবে ইচ্ছে মতো সম্পদ কুক্ষিগত করা বা অপব্যয় করার অধিকার কোনো ব্যক্তির নেই। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আলোচনা করলাম বিভিন্ন ধরনের অর্থব্যবস্থা। আমরা জানি যে যেহেতু রাষ্ট্রের সামর্থ্য কম কিন্তু অভাব অসীম, সেই কারণে বিভিন্ন রাষ্ট্র বিভিন্নভাবে প্রায়োরিটি বেসিসে তাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করে বা অর্থনৈতিক অভাব পূরণের চেষ্টা করে। এই জন্য বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান রয়েছে। আমরা এই বিভিন্ন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে আলোচনা করলাম এবং অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করলাম। আশা করি তোমরা উপকৃত হয়েছ। আর সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই আমার অনলাইন ক্লাস শেষ করছি। ধন্যবাদ।